নমস্কার দর্শক বন্ধুরা, তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্ব তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। ভুবনেশ্বরে তেজের কাজ কমপ্লিট। বিজিৎ বলে, জামাইবাবু এবার কিন্তু আমাদেরকে ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তেজ বলে, হ্যাঁ ফিরতে তো আমাকে হবেই, আজ আমার বিশ্বাস জিতে গেছে। সুধা আমাকে ঠকাননি, তিনি আমাকে মিথ্যে বলেননি, কখনোই না। উনি তো আমাকে সত্যিটা বলতে চেয়েছিলেন, কিন্তু আমি শুনিনি। আমি ওনাকে সবসময় ভুল বুঝে গেছি। আমাকে ক্ষমা করে দিয়েন সুধা, আপনাকে ভুল বোঝার জন্য তেজ বসু মল্লিক নিজে আপনার কাছে ক্ষমা চাইবে। বিজিৎ তো মনে মনে খুশি হয় যে এবার ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটলো। এদিকে তো দেখা যাচ্ছে ঠাম্মি সমানে চিৎকার করে যাচ্ছে, কি হলোটা কি, বড় নাথ বৌমা কোথায়? এতক্ষণ ধরে আমি তাকে ডাকছি, তার এখনো আসার সময় হলো না, কোথায় সে? বলে এবার ঠাম্মি নিজেই উঠে পড়ে, উঠে বড়নাথ বৌমা বলে ডাকতে থাকে। এদিকে তরিতা বলে, ঠাম্মি আমি এসে গেছি, আজকে তোমার জন্মদিন, সেই উপলক্ষে আমি আর ও একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। আমি বলে, এতক্ষণে আসার সময় হলো তোমাদের? অনিমেষ তখন বলে, আসলে দাদাভাইকে এয়ারপোর্টে ছেড়ে আমি একেবারে তরিতাকে নিয়ে আসলাম। আর কি বলবো, রাস্তায় এত জ্যাম ছিল যে। ঠাম্মি বলে, একদম অজুহাত দেওয়ার চেষ্টা করবে না, খুব রেগে আছে ঠাম্মি। একজন নাথ বৌমা এতক্ষণে বাড়ি এলো, অন্যজনে তো দেখাই নেই, কোথায় সে? বলে ওপরে যেতে থাকলে ছোটকা তাকে আটকায়, বলে হয়তো রান্নাঘরে ব্যস্ত আছে মা। ঠাম্মি বলে, শিলাকে কখন থেকে বলেছি বড়নাথ বৌমাকে ডাকতে, এখনো সে আসছে না কেন? আবার শিলা শিলা বলে ডাকতে থাকে ঠাম্মি। এদিকে সুধার শাশুড়ি মা বলে, সত্যি তো মা তো কখন থেকে ডাকছেন সুধাকে, কিন্তু এখনো আসছে না কেন? এদিকে দেখা যাচ্ছে রেশমি ফলো করছে ঠাম্মি রান্নাঘরে আসছে কিনা, আর ওদিকে ডলি শিলার গলায় চাকু ধরে রেখেছে। একদম বেশি হুঁশিয়ারি করতে যাবে না, একদম সব কথা বলবে না। শিলা তো খুব ভয় পেয়ে যায়। ডলি বলে, বৌদি যে বাড়িতে নেই এটা যাতে ঠাম্মি একদম না জানতে পারে। শিলা বলে, কি কর্তামা তো তাহলে আমার গর্দান নিয়ে নেবে? রেশমি বলে, কেউ কিচ্ছু জানতে পারবে না। শিলা বলে, আমি কর্তামাকে কি বলবো, উনি তো আমাকে ডাকতে পাঠালেন। ডলি বলে, বলবে যে বৌদি রান্নাঘরে কেক বানাচ্ছে। এদিকে ঠাম্মি বলে, শিলা বড়নাথ বৌমা কোথায়? শিলা রান্নাঘর থেকে বলে যে আসলে বড়নাথ বৌমা আসলে না, মানে বৌমনি রান্নাঘরে কেক বানাচ্ছে, কাজ সেরে আসছে বলল। ঠাম্মি বলে, কেক? ওদিকে দেখা যায় ডলির হাতের চাকুটা রেশমি নিয়ে নেয়, আর ডলি ওদিকে ফোন করতে থাকে। এদিকে জ্যোৎস্নার শাশুড়ি বলে যে, এই বয়সে আপনি কেক কাটবেন মাসিমা? তো শুনেছিলাম যে এই বাড়িতে বিদেশি আদব কায়দা চলে না, তো বিদেশি কেক কাটাটা চলে বুঝি? আপনার গায়েও কিন্তু বিদেশি হাওয়া লেগেছে মাসিমা। ঠাম্মি বলে, সুধাকে বলো এসবের কোনো প্রয়োজন নেই, বাড়িতে অতিথি এসেছে, সে যাতে এক্ষুনি এখানে আসে। ছোটকা দৌড়ে চলে যায় রান্নাঘরে। ডলি তো কাঁদতে থাকে, বলে, কাকুমণি এবার আমরা কি করব? বৌদি তো কিছুতেই ফোন তুলছে না, এবার আমরা যদি ফেসে যাই। এদিকে জ্যোৎস্নার শাশুড়িমা বলে, আমি তো দেখছি আপনার কথার কেউ তোয়াক্কাই করে না মাসিমা। তখন জ্যোৎস্না এসে বলে, এই সংসারে আপনাকে কথা বলতে কে বলেছে? এটা তো আপনার বাড়ি নয়। জ্যোৎস্নার শাশুড়িমা বলে, এটা তো তোমারও বাড়ি নয় বৌমা, অনেক দিন হয়েছে এখানে থাকা, এবার চলো বাড়ি চলো। তোমার ভাইয়ের বউয়ের যা শিক্ষা দীক্ষা, এখানে থাকলে আর কি শিখবে শুনি? তরিতা আর অনিমেষ তো দেখছি খুব খুশি হয়। তেজের বাবা বলে, আপনি কিন্তু বড্ড রেগে যাচ্ছেন হেলেন দেবী। তখন উনি বলেন, আমার নাম হেলেন নয়, দোলন। এটা শুনে তো বাড়ির অন্যান্যরা একটু মুচকি হেসে ফেলে। মেজো কাকা বলে, হেলেন নামটা তো মন্দ নয়, আপনি বেকার রাগ করছেন কেন? মেজো কাকা বলে, মনে আছে দাদা তোর গানটা কিন্তু খুব হিট করেছিল। তেজের বাবা বলে, কোন গানটা বলতো? বলে, ওই যে পিয়া তু আব তো আজা, এই গানটা। মেজো কাকা বলে, কি একটা বুঝা যা? তেজের বাবা বলে, হ্যাঁ আগ বুঝা যা, আগ বুঝা যা, মনে আছে মনে আছে। তখন দাদু বলে, আহ মেজো খোকা। কৃষ্ণার শাশুড়ি মা বলে, বুঝলেন মেসোমশাই, আপনার ছেলেরা যে স্কুল না গিয়ে হিন্দি সিনেমা দেখেছে, এটা তার প্রমাণ। আম্মি রেগে যায়, দোলন বলে চিৎকার করে ওঠে। দোলন বলে, হ্যাঁ মাসিমা। আম্মি বলে, আমার মনে হয় তুমি আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসোনি, আমার বাড়ির দোষ ত্রুটি ধরতে এসেছো। তুমি নেহাত আমার নাতনির শাশুড়ি, আর আজ এই বাড়িতে একটা শুভ দিন, না হলে তোমার এই সব কথার উত্তর আমি ভালো মতো তোমায় দিতে পারতাম। দোলন তো তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, জ্যোৎস্নার শাশুড়ি মা আর কি। তেজের মা বলে যে, আপনি একটু কথা বলুন মা, আমি বরং একটু চা জল খাবারের ব্যবস্থা করছি। সরিতা বলে, হ্যাঁ আমিও একটু হাতে হাতে কাজ করে দিই, আর দেখে আসি দিদিভাই কোথায়। ঠাম্মি তখন বলে, না আমি নিজে দেখবো এমন কি কাজ করছে বড়নাথ বৌমা যে আমার ডাকে সাড়া দিচ্ছে না। আর এই বলে নিজেই রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে ছোটকা, শিলা, রেশমি, ডলি সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। বলে, তোমরা কি করছো এখানে? বড়নাথ বৌমা কোথায়? এই বলে সবাই একের পর এক মুখ দেখতে থাকে নিজেদের। ছোটকা বলে, আসলে মা তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তখন ঠাম্মি বলে, আমার কোনো চমকের প্রয়োজন নেই, সরে যাও। যেই ওরা সরে, ঠাম্মি দেখে সুধা তো কোথাও নেই। বলে, কোথায় সুধা? উত্তর দাও, সুধা কোথায়? সবাই তো চমকে যায়, কি বলবে কিচ্ছু বুঝে পায় না। সমুদ্রকেও আমি দেখছি না অনেকক্ষণ। ঠাম্মি বলে, ওরা দুইজনে মিলে নিশ্চয়ই কোনো গোল পাকাচ্ছে।
কি হলো উত্তর দাও। আর ছোট খোকা, তুমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে এই বাড়ির নিয়ম ভাঙছো। আর সুধা, তার তো নিজের আজ কথা রাখাচ্ছে। কোথায় সে, উত্তর দাও। সেখানে জ্যোৎস্নাও চলে আসে, বলে ঠাম্মি সুধা। কিছুক্ষণ পর দেখা যায় সুধা সুন্দর একখানা কেক সাজিয়ে এনেছে, চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো। ঠাম্মি বলে, বড়নাথ বৌমা তুমি? সুধা তখন বলে, শুভ জন্মদিন ঠাম্মি, বলে ঠাম্মিকে প্রণাম করে। জ্যোৎস্না শাশুড়িমাকেও প্রণাম করে। সুধা বলে, আমি এই বাড়ির বড়নাথ বৌমা। সুধা বলে, তা দেখতে তো মন্দ নয় মা, এতক্ষণ কোথায় ছিলে? সুধা বলে, ঠাম্মির জন্মদিনের কেকের আয়োজন করছিলাম। ঠাম্মি তখন বলে, তুমি জানো না এইসব বিদেশি আদব কায়দার কেক কাটা আমার পছন্দ হয় না? সুধা বলে, না ঠাম্মি, এটা বাইরে থেকে আনা কেক নয়, এটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা হচ্ছে ভাপা সন্দেশ কেক, বিদেশি চিনি ময়দা ক্রিম এসবের কেক নয়। ঠাম্মি দেখে তো অবাক হয়। ডলি রেশমি এরা দৌড়ে চলে আসে, বলে, ভাপা সন্দেশ কেক, এ তো প্রথম দেখলাম। চিরকুট তো বলে, দেখে তো মনে হচ্ছে খেতে হেব্বি হবে। সুধা বলে, ঠাম্মি এবার কেকটা আপনি কেটে নিন। ঠাম্মি বলে, সুধা তোমার 24 ঘন্টা কিন্তু পার হতে চললো, এইসব দিয়ে কিন্তু তুমি আমায় ভোলাতে পারবে না। আর তুমি বাড়িতে ছিলে না, এই কেক তুমি বাইরে থেকে কিনে এনেছো। কোথায় ছিলে তুমি? সুধা বলে, আমি বাড়ি ছিলাম না এটা ঠিক ঠাম্মি, কিন্তু এই কেক আমি বাইরে থেকে আনিনি, এটা আমি সকালেই নিজে হাতে বানিয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? ঠাম্মি বলে। সুধা বলে, আপনার কথা রাখতেই গিয়েছিলাম। এদিকে দেখা যাচ্ছে পুলিশ ফন্টে আর কাতলাকে ধরে নিয়ে চলে এসেছে। ওদিকে মেজো কাকা বলে, ধরাও পড়ে গেল, আমার ভাগ্যে মনে হচ্ছে দুঃখ আছে। ঠাম্মি বলে, কে ও? তখন সুধা বলে, ফন্টেদা, ও আর ওর দাদা কাতলা মিলে সেদিন মিস্টার বসু মল্লিকের উপর হামলা করেছে। কাতলা গুন্ডাকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়েছে, আর প্রমাণস্বরূপ ফন্টেকে এখানে আনা হয়েছে। পুলিশ বলে। সুধা বলে, আপনি ওদের যা ইচ্ছে শাস্তি দিতে পারেন অফিসার। সেটা দেখে মেজো কাকা পেছনে ভয় পেয়ে যায়। সমুদ্র বলে, বৌদি নিজের বুদ্ধিতে ওদের খুঁজে বের করেছে ঠাম্মি, শুধু তাই নয়, লড়াই করে ওদের সবাইকে জব্দও করেছে। পুলিশ তো খুঁজেই পাচ্ছিল না ওদের, সেটাই বৌদি করে দেখিয়েছে। শাশুড়ি মা বলেন, সত্যি রে মেজো, সুধার কিন্তু এলেম আছে। মেজো কাকি বলে, ঠিকই বলেছো দিদি ভাই, বাড়ির বাইরে বেরিয়ে গুন্ডা ধরে এনেছে। জ্যোৎস্না শাশুড়িমা বলে, তোমার বৌদি তো দেখি একদম গুন্ডা মেয়ে, ছি 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 ছি, এরকম গুন্ডা বউ গুন্ডা বদমাইশদের সাথে মারামারি করে আসছে। জ্যোৎস্না বলে, সবাই তো আর আপনার ছেলের মতো হয় না মা, যে আরশোলার ভয়ে ভয় পেয়ে বউয়ের আঁচলের তলে লুকিয়ে পড়বে। এসব না বলে নিজের ছেলেকে যদি একটু সাহসী বানাতেন, একটু প্রতিবাদী বানাতেন, তাহলে না আমার জীবনটা বেঁচে যেত। মেজো কাকা বলে, মা তোমাকে কিচ্ছু করতে হবে না, যা ওদের ব্যবস্থা করার আমি করব। ঠাম্মি তখন বলে, দাঁড়াও, ওদের যা ব্যবস্থা করার আমি করব, বলে ঠাম্মি ওদের দিকে এগিয়ে যায়। এটাকে এক চড় মারে ঠাম্মি, আর বলে, উত্তর দাও, তোমার সাহস কি করে হয় আমার দাদু ভাইয়ের গায়ে হাত তোলার? মেজো কাকা তো ভয় পায়। ওরা আবার মেজো কাকার কথা কিছু বলে দেয়নি তো, যে তেজ বেকারির পুরনো গোডাউনে আস্তানা নিয়েছিল সেটাও সুধা বলে দেয়। এর বাবা বলে, সেই কারখানা তো অনেকদিন ধরে তালা বন্ধ, বলে সেখানে তেজ বেকারির কিছু কার্টুনও রাখা ছিল। ঠাম্মি বলে, তুমি নিশ্চিত? কারণ সেটা কি করে হতে পারে? সমুদ্র বলে, হ্যাঁ ঠাম্মি, ওরা তেজ বেকারির কোনো পুরনো গোডাউনে গা ঢাকা দিয়েছিল, আর এর কথা তো আমিও জানি না। মেজো কাকা তো ভয় পেয়ে যায়। মেজো কাকা তখন এসে বলে, আমাদের এটা জানতেই হবে যে কে বা কারা ওদেরকে সাহায্য করেছে এই গোডাউনে লোকানোর জন্য। এটা বলে ওঠে, আমি তো বুঝতেই পারছি না এরা দাদা ভাইয়ের উপর হামলা করলো কেন, তোমাদের দাদা ভাইয়ের সাথে কি শত্রুতা ছিল? এর বাবা বলে, উত্তর দাও। তা মনে মনে বলে, এই তো এইবার দিদিভাইয়ের সত্যিটা সামনে আসবে। ফন্টে বলে, আমরা যা ঝামেলা করেছি সবাই সুধা না মানে ম্যাডামের জন্য। আমি সুধার দিকে অবাক হয়ে তাকাই। আমি বলে, যা বলার ফন্টে বলবে, বলো কেন হামলা করেছিলে তোমরা আমার দাদু ভাইয়ের উপর? সঙ্গে আমার দাদু ভাইয়ের কিসের শত্রুতা? ঝিনুক গিয়ে পিনের খোঁচা মারতে থাকে ফন্টেকে, বলে, যতবার দিদির নাম নেবে ততবার পিনের খোঁচা খাবে। ব্যাপারে যদি মুখ খোলো, তখন ঠাম্মি আবারও প্রশ্ন করতে থাকে, কি হলো, চিৎকার করে উঠলে কেন বলো? ওই ম্যাডাম তো আমাদের কাছে ভগবান, আসলে ওই ম্যাডামের মতো আমাদের পাড়ায় তো একটাও মেয়ে ছিল না, ভালো ম্যাডাম। এরকম কথা শুনে তো তরিতাও অবাক হয়ে যায়। সুধাও। সুধা বলে, ফন্টে দা এসব কি বলছে? তরিতা মনে মনে বলে, এটা কি হলো? তেজের বাবা বলে, আমার ছেলের গায়ে হাত তুললে কেন সেটা বলো। ফন্টে বলে, আসলে আমার দাদার সাথে ওই জামাইবাবুর একটু ঝামেলা হয়, ওই জন্যই সেই প্রতিশোধ নিতেই এরকম আর কি করা। তরিতার তো চাল এবারেও ব্যর্থ হয়, বলে, যা, এবারও দিদিভাইয়ের ব্যাপারে কেউ কিছু জানবে না। বলে, তোমরা আমাদের ওই পুরনো গোডাউনে গিয়ে কি করে ঢুকেছিলে? দেখা যায় অনিমেষও খুব ভয় পেয়ে থাকে, কারণ অনিমেষ আর তার কাকা একই সাথে এই কাজগুলো করেছিল, মানে তার বাবা। কাকা কথাটাকে ঘোরানোর জন্য বলে, আসলে মা, মনে হয় কোনো কেয়ারটেকার আমাদের এর সঙ্গে যুক্ত আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই ওদের নিয়ে যান বলে পুলিশকে পাঠিয়ে দেয় ফন্টেকে নিয়ে। মনে মনে বলে, আর কেউ তোমরা দিদিকে ওর এই বিয়ে নিয়ে অপমান করতে পারবে না, কারণ প্রথম বিয়ে নিয়ে দিদি এত অপমানিত হয়েছে, আমি আর কোনোভাবেই দিদিকে অপমানিত হতে দেব না। ঝিনুক বলে মনে মনে। সুধার শাশুড়িমা বলে, ঝিনুক তুমি আজকে খুব ভালো দিনে এসেছো, জানো আজকে মায়ের জন্মদিন। ঝিনুক বলে, হ্যাঁ আমি শুনেছি। ঠাম্মিকে জন্মদিনের উইশ করে আর প্রণাম করে। আমি বলে, খুব ভালো থেকো। ঝিনুক বলে, আজকে আপনার জন্য কোনো উপহার আনা হয়নি, ওটা ডিউ রইল। আমি হাসে। ঝিনুক বলে, আচ্ছা এবার না আমি আসি, যেতে হবে, কারণ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে আমি এসেছি। বলে, সে তো যাবে, কিন্তু সুধার শাশুড়ি মাকে বলে যে সুধার বাড়ির জন্য কিছু মিষ্টি দিয়ে দিতে। এর বাবা বলে, মা
আজকে তো সব থেকে বড় উপহার বড়নাথ বৌমা নিয়ে এসছে, এরপরেও কি তুমি বলবে পৃথা আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়? এটা নিয়ে তো সবাই আবার হাসে। ঠাম্মি চুপ করে তাকিয়ে থাকে তার ছেলের দিকে। বলে শুধু তোমার বড়নাথ বৌমার সমুদ্রই কিন্তু নয়, আমরাও কিন্তু তাকে এই কাজে সাহায্য করেছি। বলে হ্যাঁ ঠাম্মি, বৌদিকে বাঁচানোর জন্য আমরাও মিত্রের আশ্রয় নিয়েছি, ক্ষমা চাই ঠাম্মির কাছে। বলে ঠাম্মি, আপনার পারমিশন ছাড়া আমি এই বাড়ির বাইরে পা রেখেছি ঠিকই, কিন্তু সেটা আপনার কথা রাখতেই, অসৎ উদ্দেশ্য নিয়ে আমি বাইরে যাইনি। বলে এর জন্য আমি তোমাকে ক্ষমা করলাম বড়নাথ বৌমা। আর হাসে। সুধা খুব খুশি হয়, সাথে বাড়ির সবাইও। তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, ঠাম্মি বলে। বাবা বলে চলে তাহলে কেকটা কেটে নেওয়া যাক। তখন ঠাম্মি বলে না, সুধাকে বলে তুমি আগে এই পোশাকগুলো ছেড়ে ভালো মতো করে সেজে গুজে এসো, তারপরে আমি কেক কাটবো। এদিকে তেজ মনে মনে বলতে থাকে যে আমি বলেছিলাম যে এই জন্মে আপনার মুখ দেখতে চাই না, কিন্তু এখন আপনার মুখের একটা ঝলক পাওয়ার জন্য আমি ছটফট করছি সুধা। খালি মনে হচ্ছে কখন আপনার সামনে গিয়ে দাঁড়াবো, আপনাকে সবটা বলবো। আজ যে আপনার সাথে অনেক কথা আছে, অনেক মান অভিমান মেটানোর আছে, চাওয়ার আছে। তখন বাইরে দিয়ে একটা মেয়ে গোলাপ ফুল বিক্রি করছে। তখন বিজিত বলে সুধার গোলাপ ফুল খুব পছন্দ। তখন তেজ সবকটা গোলাপ ফুলই কিনে নেয় মেয়েটির কাছ থেকে। সুধা রেডি হওয়ার জন্য যায়। তখন সুধার শাশুড়ি মা বলে মা বলেছেন তোমার জন্য এই গয়নাগুলো বেছে রাখতে, এগুলো তুমি পরে এসো কেমন। সুধা বলে এত গয়না পরবো আমি? শাশুড়ি মা বলে তুমি আমাদের বাড়ির বউ, তুমি পড়বে না তো কে পড়বে শুনি। বলেন আমি আজ খুব খুশি, তুমি আজকে মায়ের কথা রাখতে পেরেছো, এই বাড়ির সম্মান বাঁচিয়েছো, খুব খুশি আমি। পরে সুধা তৈরি হতে থাকে। আর এদিকে গাড়িতে আসছে তেজ, সুধার কথাই ভেবে যাচ্ছে মনে মনে। সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাটানো মুহূর্তগুলো তেজ মনে করতে থাকে। আর এদিকে সুধা রেডি হচ্ছে, রেডি হতে হতেও শুধু তেজের কথাই ভাবছে। সুধা কল্পনা করছে তেজ তার সামনে চলে এসেছে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে এরকমই সুন্দর সুন্দর এপিসোড আমি তোমাদের জন্য আরও উপহার নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।